আমরা পলাইছি, গোরস্থানের মধ্যেও যাই রাত্রে রয়েছি, 25 জন 30 জন পুলিশ এসে যেকালে ওডে হেইকালে মানে সুই দিয়ে যেরমের গুতা মারে না ওই গুতা। সরকারের কাছে মনে হইতো হয়তো আমরা এই যে 2 লক্ষাধিক মানুষ এই উপজেলা, আমরা মানুষ না, সবাই হয়তো মানুষ। লাল লাল তুলে গুনা অগুনা বিশাল মতন ভয়। এটার কারণে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। প্রাইম মিনিস্টারকে অফিসে পর্যন্ত আমরা রিপোর্ট দিয়েছি, প্রভাব খাটিয়ে তারা এটা করছে। বিদ্যুৎ কেন্দ্র উঠে হয়েছে পর মাছ টোটালি কমে গেছে। তরমুজের যে সময় ফলাটা পরে ওই সময় দেখি একটা কালা একটা আবরার মতন। বিদ্যুৎ মানে উন্নয়ন, এটাই প্রথাগত ধারণা। কিন্তু একটি বিদ্যুৎ কেন্দ্র যদি উল্টো মানুষের জীবিকা কেড়ে নেয়, নদীকে বদলে দেয়, আর উন্নয়নের আড়ালে উঠে আসে দুর্নীতি ও অনিয়মের ধারাবাহিক অভিযোগ। আজকের পর্বে বরগুনার তালতলির বরিশাল 350 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনুসন্ধান, যেখানে পরতে পরতে হয়েছে দুর্নীতি আর ক্ষমতার চরম অপব্যবহার, যার পরিণতিতে আজও ধুঁকে ধুঁকে মরছে লক্ষাধিক মানুষ। বাংলা ভিশনের অপরাধ বিষয়ক আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের এই পর্বে আপনাদের সাথে আছি কেফায়েত শাকিল। এটাই বরগুনা, নদী, বন আর উত্তাল সাগরের ঢেউয়ের এক অপূর্ব জনপদ। দেশের অন্যতম ইলিশের বৃহৎ অভয়াশ্রম এখানেই। হাজারো জেলে, কৃষক আর উপকূলের মানুষের জীবন জড়িয়ে প্রকৃতির এক সৃষ্টি। 2007 সালের সিডর এ জনপদকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারপর বহু বছরের সংগ্রামে আবার ঘুরে দাঁড়ায় উপকূল। কিন্তু ক্ষত শুকানোর আগে এই জনপদে নেমে আসে মানুষ্য সৃষ্ট দুর্যোগ। দেশ জুড়ে বিদ্যুতের আলো জ্বালাতে তালতলিতে গড়ে ওঠা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থানীয়দের জীবনে বয়ে আনে নতুন অন্ধকার। ফাতেমা আক্তার নিশানবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। আজ যেখানে বরিশাল 350 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানেই ছিল তার দোতলা বাড়ি, যা স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় দখল করে নেয় বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এখন পাশের গ্রামের ছোট্ট ঘরে তার বসত। দখলের প্রতিবাদ করার অপরাধে এখনো পালিয়ে বেড়াতে হচ্ছে ফাতেমার পরিবারের পুরুষ সদস্যদের। আমাকে জমি যে সময় প্রথম দখলে নিয়েছে সেই সময় আমাকে চাঁদাবাজি মামলায় দিচ্ছে। আমাকে ফ্যামিলি যত আছে ওয়ারিশ এই জমির চাঁদাবাজি মামলা দিয়ে এত হরানিতে রাখছে, আমরা পলাইছি, গোরস্থানের মধ্যেও যাই রাত্রে রয়েছি, 25 জন 30 জন পুলিশ এসে হেইপর জমি জোর জব্দ করিয়া হেইপর বেকু দিয়ে বেন্ডুরি দিয়ে বালি ফেলাইয়া হেয়ের পর নেতাগুলো ইটিয়ে হেয়ের পর জমি দহলে নিয়ে গেছে। দিনের দিন হ্যারাজমানিতেই রয়েছি আমরা, হ্যারাজমানি ওইতে এখন তামা ওই গেছি, এখন আর আমাকে শরীরে কিচ্ছু নাই। ফাতেমার মতো বড় অঙ্কুজানপাড়ার জমি হারানো 450 পরিবারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সুলতান শিকদার। তার দাবি, 90-এর দশকের শেষের দিকে পায়রা নদীতে জেগে ওঠা খোট্টার চরের জমি 99 বছরের জন্য ভূমিহীনদের বন্দোবস্ত দেয় সরকার। অথচ সেই জমির বড় অংশই দখল করে শুরু হয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। নথিপত্র বলছে 2017 সালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হলেও জেলা প্রশাসন জমি বরাদ্দই দিয়েছে 2023 সালের অক্টোবরে। ততদিনে বিদ্যুৎ উৎপাদনও শুরু হয়ে যায়। সুলতান শিকদারের দাবি, সেই বরাদ্দ বৈধ নয়, কারণ জমি নিয়ে মামলা এখনো বিচারাধীন। জমি এই মাথা থেকে ওই মাথায় কেনছে এক ডাক, এই মাথা কেনছে এক ডাক, এরকম কিনা টোটাল জমি বাউন্ডারি দিয়েছে, মাঝখানে জমিগুলো ফালাইয়া, আমাদের জমিগুলো ফালাইয়া। 214 জন ফ্যামিলি ছিল, কেউ রাত্রে ঘরে রইতে পারে নাই। হ্যাঁ, পুলিশ দিয়ে ধাবড়াইছে, নিজেরা ধাবড়াইছে, এভাবে মামলা এভাবে হরানি করছে যে তারা ঘরে রইতে পারে নাই। আমাকে জমি আমরা সত্য চাইতে আদালতের তারা রেফারেন্স দেখায়। আমাদের জমি যখন লিজ দিয়েছে তখন কি আদালত দেখছিল না আইন কি এক পক্ষে, আমাদের কোনো আইন নাই। জমি দখলেই শেষ নয়, বরং তাদের জমিতে গড়ে তোলা বিদ্যুৎ কেন্দ্র সুখ শান্তি কেড়ে নিয়ে এখন তাদের জীবনও ফেলেছে ঝুঁকিতে। এই সালেহা বেগমও জমি হারানো পরিবারের একজন। ভুগছেন শরীর জুড়ে ছড়িয়ে পড়া তীব্র চুলকানিতে। দুঃসহ এই যন্ত্রণায় স্বাভাবিক জীবন যেন থেমে গেছে এই নারীর। যখন এই যে বিদ্যুৎ কেন্দ্র শুরু হয়েছে না, যখন কালে হয়েছে তখন আর কি পানি দিয়ে যেই গোসল করা শুরু করছি, জোয়ারবাড়ির পানি উঠে ওই পানি দিয়ে গোসল করার পরে আর কি আরাম বলছে। যত ওষুধ খাই কমে না, যেকালে ওঠে সেইকালে মানে
সুই দিয়ে যেরমের গুঁতো মারে না ওই গুঁতো আর বুঝে না লিকলিকি হাঁটে কামড়ায়। নিশানবাড়ি জুড়ে প্রায় প্রতিটি পাড়াতেই এমন অ্যালার্জি রোগী। বড় অঙ্কুজান পাড়ার ২১ জন নারীর উপর জরিপে ১৭ জনের শরীরেই মিলেছে স্কিন ডিজিজ। অন্য ৪ জনেরও ছিল শব্দ বা বায়ু দূষণজনিত রোগ। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই চর্মরোগের কারণে ওই এলাকায় অনেক তরুণীর বিয়েও ভেঙে গেছে। হয় বিসির মতো, ওই যে কেউ বিসিগুলো আছে না ওই রকমের হয়ে তারপর পাইকে যায়, পাইকে তার ফাইটে কলকানি পরে রক্ত পড়ে, এগুলো দিয়ে অনেক ডাক্তার দেখাইছি কমে না। প্রজেক্টের যত ময়লা আবর্জনা সব ফালাই দেয়, এই খালি বিলে এখানে সেখানে ফালায়। এই ফালানোর জন্য বহুত ক্ষতি, পানিতে নামা যায় না, চুলকানি, অ্যালার্জি। চুলকানিতে বিভিন্ন ডাক্তার দেখাইছি, বিভিন্ন চিকিৎসা করণে, কিন্তু সৌন্দর্য চেহারা নাই। বা ঘরে কিশোরী মেয়ে থাকলে যে একটা বরজাতি আইয়া দেখিয়ে হ্যাঁও ফিরে যায়, চেহারাটা সৌন্দর্য নাই আগের মতো। ওই এলাকার চর্ম দূষণজনিত রোগের চিত্র যাচাইয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রেজিস্টার যাচাই করে দেখা যায়, বিদ্যুৎ কেন্দ্র চালুর বছর ২০২৩-এর তুলনায় ২০২৫ সালে ওই এলাকায় স্কিন ইনফেকশনজনিত রোগী বেড়েছে ৩.৫ গুণেরও বেশি। ডায়রিয়া রোগী প্রায় ২.৫ গুণ আর অশনাক্ত বিষক্রিয়ার রোগী প্রায় ৩ গুণ বেড়েছে। চিকিৎসকদের ভাষ্য, বর্তমানে বহির্বিভাগে প্রতিদিন আসা রোগীর প্রায় ৩০%ই চর্মরোগে আক্রান্ত। রোগীর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় যে আমরা যেসব রোগী পেয়ে থাকি তাদের মধ্যে প্রায় 30% হচ্ছে স্কিনের সমস্যা, মানে চর্মরোগের রোগী। দূষিত পানির জন্য তাদের আরো অনেক ডার্মাটাইটিস, একজিমা, সোরিয়াসিস ইত্যাদি চর্মরোগ হয়ে থাকে। কেন এমন হচ্ছে জানাবো, তবে তার আগে দেখে আসা যাক এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে পায়রা নদীর জেলেদের জীবনে পড়া কিছু বিরূপ প্রভাব। বরগুনা সদর ও তালতলীর মাঝ দিয়ে বয়ে গেছে পায়রা নদী। বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে লতাকাটা খেয়াঘাট। একসময় ইলিশে মুখর থাকতো ঘাটটি, এখন অনেক জেলেরই সময় কাটে নদীর পারে অলস অপেক্ষায়। তাদের অভিযোগ, বিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকেই নদীতে মাছ, বিশেষ করে ইলিশ আগের মতো আর মিলছে না। আগে মোটামুটি যা মাছ পানা পাইতাম ঠিক আলহামদুলিল্লাহ ভালোই পাইতাম। এই প্রজেক্ট হয়েছে পর এই কী কয় ওটার বিদ্যুৎ কেন্দ্র, ওটা হয়েছে পর মাছ টোটালি কমে গেছে একেবারে। এখন যা পায় দেওয়া সংসার চলে না। আগে তো মাছ ছিল নদীতে, তো পোষাইতো, এখন তো মাছও নাই। যে কিভাবে কি করবো কোনো দিশা পাইতেছি না, যে কিভাবে এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, পরিবার নিয়ে থাকবো, ওরকম কোনো সিস্টেম নাই। বিদ্যুৎ কেন্দ্র থেকে উড়ে আসা ছাইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলও, ফলে জীবিকা হারিয়ে অনেক জেলে ও কৃষক এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। তরমুজের যে সময় ফলটা পরে, কলাটা সময় পরে, ওই সময় দেখি একটা কালা একটা আবরার মতন। আমরা মনে করি যে কালা যে আবরাটা পড়ছে তরমুজের করায়, ওইটা আমি মনে করি যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ধোঁয়াটা। আমার বাড়ি ৯০ নারকেল গাছ আছে, যাই ধরুন একটা নারকেলও নাই, পাতায় সাপ পড়িয়া, ওই যে ফোড়া ফোড়া সাপ পড়িয়া পাতা কালো হয়ে গেছে। চর্মরোগের বিস্তার, মাছের সংকট, ফসলের ক্ষতি, এসব অভিযোগের পেছনে কি আছে? উত্তর জানতে চলুন দেখে আসা যাক বিদ্যুৎ কেন্দ্রটির পরিবেশ ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণের বাস্তব চিত্র। হলুদ ফোমের মতো এই পদার্থ পড়েছিল বিদ্যুৎ কেন্দ্র এলাকার রাস্তার উপর। একটু এগোতেই একই বর্জ্যের স্তূপ মেলে পায়রা নদীর তীরেও। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ কেন্দ্র থেকেই নিয়মিত এসব বর্জ্য ফেলা হয় এলাকার ফসলি জমি, খাল ও নদীর পাড়ে, যা শরীরের সংস্পর্শে এলেই শুরু হয় জ্বালাপোড়া, পরে তীব্র চুলকানি। সেগুলো কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রেরই ময়লা, যেগুলো নদীর পাড়ে এভাবে ফেলে যাওয়া হয়, পরবর্তীতে এটি ধীরে ধীরে নদীতে চলে যায়। স্থানীয়দের অভিযোগ, এই ময়লাগুলো যখন মানুষের শরীরে লাগে তখন নানান চুলকানি সহ বিভিন্ন ধরনের সমস্যার উপক্রম দেখা দেয়। পর্যটনের যে ময়লাগুলো, ওই ময়লাগুলো গাড়িতে আনিয়ে তো ওরা হালায়, খালে ফালায়, আপনি রাস্তার ডালে ফালাইলে এই ময়লা দিয়ে এই পানি দিয়ে সবাই রান্না বান্না করে, গোসল করে। ওই বিষাক্তগুলো সবার গায়ে লাগে, গায়ে লাগলে অ্যালার্জি, হাঁসকাশি, আপনার যত রোগ এই ময়লা থেকে হয়। এক পথ তুলন না আনছে, অযথি কেউ গায়েও লাগে, সে দৌড়িবে আগে, হুন্ড লাগবে না, লাল লাল তুলে গুনা অগুনায় বিষের মতন বয়। বিশেষজ্ঞরা বলছেন এটি গ্লাসুল, যা ব্যবহার হয় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ তাপ নিয়ন্ত্রণের কাজে। এটি ভয়াবহ দূষিত পদার্থ বলেও জানান এই বায়ুমান বিজ্ঞানী। আপনি যেই ম্যাটেরিয়ালটা এখন দেখালেন সেটি এক ধরনের উল, যেটাকে গ্লাস উল বলা হয়। এই ধরনের গ্লাস উলগুলো পাওয়ার প্ল্যান্টগুলোতে তাপমাত্রা নিরোধক ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়। এটি
চুলকানি, অ্যালার্জি, বিভিন্ন রকমের রোগে তৈরি করতে পারে চামড়াতে লাগলে। আর নিঃশ্বাসের মাধ্যমে মানব শরীরে গেলে এটা কার্সিনোজেনিক এলিমেন্টস এবং এটার কারণে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। এটি খুবই সাবধানতার সহিত ম্যানেজ করার কথা, ডিসপোজাল করার কথা। সেটি এভাবে খোলা জায়গায় রাস্তার উপরে পড়ে থাকাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইটা মারাত্মকভাবে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করতে পারে। দূষণের উৎস এখানেই শেষ নয়। পরিবেশ আইন অনুযায়ী কয়লা ঢেকে পরিবহন বাধ্যতামূলক হলেও এখানে আসা বেশিরভাগ লাইটার জাহাজে তা মানা হয় না। ফলে কয়লার ধুলা ছড়িয়ে পড়ে নদী ও আশপাশের জনপদে। পাশাপাশি উৎপাদন শেষে গরম পানি পায়রা নদীতে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে। আজকে আমি নদীতে নামছি, দেখেন কি পরিস্থিতি, অ্যালার্জি হয়েছে প্রচুর, মানে নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। নদীতে মাছ তো নাই, কয়লা ধোয়া পানি, গরম পানি এগুলো সব নদীতে ছাড়ে এই প্রজেক্ট কর্তৃপক্ষ। বিদ্যুতের কিছু কেমিক্যাল ওই পানি গরম পানির মাধ্যমে এই জায়গায় ছাড়ে, নদীর মুখসাটা তার আটকাই দখল করে রয়েছে। যে আমাকে এই এই নদীটার মুখসা যে ওই স্পটটি যেন বঙ্গোপসাগরে পানিটা ঢোকে, ওই স্পটই তারা এই বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করছে। ওই এর অভাবে মাছ ঢোকে না এবং আমরা ঋণগ্রস্ত হয়েছি, কেউ ঢাকা গেছে। বিশেষজ্ঞদের মতে এসব দূষণ শুধু পরিবেশ নয়, নদীর জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য দুইয়ের জন্যই দীর্ঘমেয়াদী হুমকির। পাওয়ার প্ল্যান্টের যেই পরিমাণ পানি দরকার হয় প্রতিনিয়ত তার বয়লার গরম করার জন্য, এই পানিটা সে যখন ছেড়ে দেয়, এটা তো একটা বিষয় আছে যে সেই টিপি চালু করে না, এটা নিয়ে অনেকেই বলে গরম পানি ছেড়ে দিলে ক্ষতি হবে, এই জায়গায় যত প্রাণী আছে অন্যান্য জীববৈচিত্র্য সব নষ্ট হবে। কিন্তু এর পাশাপাশিও এই পানিটাও যদি ও ছাড়ে তাহলে কিন্তু এই পানিটার মধ্যে কিন্তু মাছের যেই খাদ্যকণা, মাছ তো আসলে এই আমরা তো এই ইলিশ সহ অন্যান্য মাছকে তো খাবার দেই না, আমরা যেমন ভাত খাই ওই মাছকে তো আমরা খাওয়াই না, কিন্তু এই মাছের এই পানিটার মধ্যে কিন্তু কিছু উদ্ভিদকণা, প্রাণীকণা আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন যেগুলো আমরা বলি। তো এইটা কমে গেলে কিন্তু এই মাছগুলো আসলে এই জায়গায় আসবে না। এদিকে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের এক পর্যবেক্ষণ বলছে, চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ক্ষতিকর সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড সমূহ এবং বস্তুকণা নিঃসরণের যে মান নির্ধারিত, বাংলাদেশে তার চেয়েও 4 থেকে 5 গুণ বেশি দূষণ ছড়ানোর অনুমতি দেওয়া রয়েছে। উদ্বেগের বিষয় হলো সেটাও মানতে চাচ্ছে না বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী বিদেশি প্রতিষ্ঠানগুলো, যা এখানকার মানুষের জীবন ও স্বাস্থ্যকে ফেলছে নিদারুণ ঝুঁকিতে, বলছেন এই বায়ুমান বিজ্ঞানী। বাংলাদেশের মানুষের ফুসফুস তো আর লোহা তামা দিয়ে তৈরি না, এইটিও তো বিভিন্ন সেল দিয়ে তৈরি এবং অন্য দেশের মানুষেরও ফুসফুস একই বস্তু দিয়ে তৈরি। সেখানে তাদের দেশের জন্য এত কম স্ট্রঙ্গার একটা স্ট্যান্ডার্ড তারা মেনটেন করবে, অথচ বাংলাদেশে এসে তারা কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাইবে না কিংবা আরও ফ্লেক্সিবিলিটি চাইবে, এইটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। হিসাব বলছে প্রতি 1 মেগাওয়াট বিদ্যুতে সর্বোচ্চ 700 থেকে 1200 মানুষকে সেবা দেওয়া যায়। সেই হিসেবে বরগুনার তালতলির এই 350 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি সেবা দিচ্ছে 2.5 লাখ থেকে 5 লাখ মানুষকে। কিন্তু স্থানীয় জনগণ বলছেন, এই মানুষদেরকে সেবা দিতে গিয়ে বরগুনার তালতলির অন্তত 2 লক্ষাধিক মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র। আমাদের এলাকার এই তাপবিদ্যুৎ কেন্দ্র সারা দেশের মানুষকে আপনার আলোকিত করতেছে, কিন্তু আমাদের এই উপজেলার 2 লক্ষাধিক মানুষ আমাদের অন্ধকারের দিক ফেলে দিতেছে। কিন্তু সরকারের কাছে মনে হইতেছে হয়তো আমরা এই যে 2 লক্ষাধিক মানুষ এই উপজেলায়, আমরা মানুষ না, সবাই হয়তো মানুষ। এই বিদ্যুৎ কেন্দ্রের গল্প শুধু দূষণের নয়, অভিযোগ আছে নির্মাণের শুরু থেকেই চলে আসছে নানান অনিয়ম এবং আইন লঙ্ঘন। মাত্র 4 কিলোমিটার দূরে থাকা দ্বিতীয় সুন্দরবন খ্যাত ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য, পায়রা নদী ও আশপাশের জনপদ সবকিছুর ঝুঁকির কথা তুলে ধরে বারবার আপত্তি জানিয়েছেন স্থানীয় মানুষ, পরিবেশবাদী সংগঠন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। টিআইবিও তুলে ধরেছে দুর্নীতির তথ্য, কিন্তু কোনো আপত্তি থামাতে পারেনি প্রকল্পটি। পরিণতিতে আজ যার বোঝায় আক্রান্ত পুরো এলাকা। বরগুনা উপকূলের প্রাকৃতিক ঢাল হিসেবে পরিচিত ট্যাংরাগিরি বন জলবায়ু পরিবর্তনের চাপেই বিপর্যস্ত। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ কেন্দ্রে জায়গা ভরাটের জন্য শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে বালু তোলায় উপকূলে ভাঙন হয়েছে আরও তীব্র, সেই সাথে কয়লার ছাইয়ে গাছপালার ক্ষতি। আমার পেছনের ধ্বংসস্তূপ যেটি দেখা যাচ্ছে, এটি হলো তালতলির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এলাকার। এই সমুদ্র সৈকতটি আগে ছিল আরো অনেক দূরে, কিন্তু ভাঙতে ভাঙতে এভাবে গাছ মরতে মরতে এখন এটি একেবারেই মূল ভূখণ্ডের কাছে চলে এসেছে। স্থানীয়রা মনে করেন এই জায়গা থেকে
বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে বালু উত্তোলন করা হয়েছিল সেটির কারণেই এই সমুদ্র সৈকত এলাকায় এমন তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। পরে এই যে ঝাউ গাছটা, এটা এখানের বন বিভাগের যারা তারা রোপণ করছে। এরপরে আরও এরকম 2 ধাপে ঝাউ বাগান ছিল, তারপরে ছিল একটা ভাবলা বাগান। ভাবলা বাগানের পরে আবার একটা নতুন করে চারা বাগান করা ছিল, কিন্তু ওইখান থেকে এইটা আস্তে আস্তে ভেঙে ভেঙে এখন এই পজিশনে আসছে। আর ভাঙার মূল কারণ হচ্ছে যে ওই যে যখন ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্র করার জন্য যখন করছে, তখন এখান থেকে বড় চায়না ড্রেজার থেকে যে বালুটা উত্তোলন করছে, ওই জায়গা থেকে সরল জমিন থেকে 40 ফিট উপরে এই সম্পূর্ণ বালুটা এখান থেকে নেওয়ার কারণে আজকে এই বীজটা ধ্বংস হয়ে গেছে। আরও অভিযোগ, জাতীয় নদী রক্ষা কমিশনের আপত্তি উপেক্ষা করে পায়রা নদীর একাংশ ভরাট করে নির্মাণ করা হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র। বন্ধ হয়ে গেছে 3টি খালও। এতে ব্যাহত হয়েছে স্বাভাবিক নদী প্রবাহ, বাড়ছে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। এখানে 3টে খাল ছিল, একটা হলে লাজুর খাল, একটা হলে ফারি খাল, একটা হলে ডাহাতে খাল। ওরা খাল মারার পর এখন পানি জোয়ার বাড়ার পানি পেতেছি না। পানি বৃষ্টি হইলে তলাই থাকে, আমাকে এই কৃষি দেওয়ানে সমস্যা। এবার ধান ফান পেতে পারি না, পানি নামাইতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হইতে আছে। এসব সিদ্ধান্ত পরিবেশ আইন ও নদী ব্যবস্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ ছিল, তা সরকারের সব মহলকে জানিয়েছিল জাতীয় নদী রক্ষা কমিশন, কিন্তু কেউ আমলে নেয়নি বলে দাবি কমিশনের সাবেক চেয়ারম্যানের। আমরা জাতীয় নদী রক্ষা কমিশন থেকে যে রিপোর্ট দিয়েছি এবং গভর্নমেন্টকে এটা না দেওয়ার জন্য যেটা বলেছি যে এটা প্রোটেক্ট করতে হবে, এই জমিতে এরকম করা যাবে না, আর একই সাথে পরিবেশ বিনষ্ট হয়ে যাবে। যদি এই ধরনের গভর্নমেন্ট চায় যে গভর্নমেন্টের বিদ্যুৎ উৎপাদনের জন্য, এবং এটা কয়লার, আমরা বলছি যে কয়লার এটা করা যাবে না। তো এইটা যদি করতে হয় তাহলে আরো ভেতরে জায়গা, অনেক জায়গা আছে, সেই জায়গায় নদীর কূলে যে জায়গাটা আছে 3টা মোহনা, এবং ওখানে যে মৎস্য চাষিরা আছে এবং মৎস্য প্রজনন যে ইলিশের, এইটাকে বিনষ্ট করা যাবে না। তো এইটা সত্ত্বেও এটা কিন্তু করা হয়েছে। তো ফলে এর সাথে তখন ডিসিদেরকেও আমি টেলিফোন করে তাদেরকে বলেছি। তো ওরা এটা তো নানা পর্যায়ে তাদের প্রভাব খাটিয়ে তারা এটা করছে বলে মনে হয়। প্রাইম মিনিস্টারকে অফিসে পর্যন্ত আমরা রিপোর্ট দিয়েছি। সো অল কনসার্ন সকল মন্ত্রণালয়গুলোকে আমরা কিন্তু অবহিত করেছি। ইভেন যে মিনিস্ট্রি অফ যে কি বলে ল্যান্ড, ভূমি মন্ত্রণালয়, তাদেরকেও এটা বলা হয়েছে। স্থানীয় পরিবেশ কর্মীদের অভিযোগ, বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর থেকেও নানান ক্ষয়ক্ষতির তথ্য সামনে এলেও কার্যকর ব্যবস্থা নেয়নি কোনো সরকারি সংস্থা। ফলে বরগুনায় পরিবেশ ও মানুষের জীবনের ঝুঁকি দিন দিন কেবল বাড়ছেই। তৈরি করার সময় থেকে আমরা এখন পর্যন্ত অবধি আমরা এটার কথাই বলতেছি, কিন্তু এদের যে কর্তৃপক্ষ আমাদের এই কথার কোনো জবাবও দিচ্ছে না, আমরা তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি না। আমরা জানি যে বিভিন্ন জায়গায় এর একটা দপ্তর থাকে যেটার জবাবদিহি করা, কথা বলার, যে এরা আইন অনুযায়ী হচ্ছে কিনা, বন আইন, শ্রম আইন, এই সব আইন উপেক্ষা করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা এখন পর্যন্ত চলছে। চীনা বিনিয়োগে নির্মিত বরিশাল 350 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করছে পাওয়ার চায়না। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকির এসব অভিযোগের প্রেক্ষাপটে জ্বালানি বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলছেন, মানুষ ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিনিময়ে এমন বিনিয়োগ কতটা গ্রহণযোগ্য। এটা একটা দানবীয় বলতে পারেন যে এই পাওয়ার প্ল্যান্টকে ঘিরে তৈরি হয়ে গেছে। এইটা রেজিস্ট করা বা এটার প্রতিকার করা, এখন এটা বন্ধ করা বা এটার বাতিল হওয়াটা জরুরি হয়ে গেছে। বিদেশি বিনিয়োগের অজুহাতে সবাই সেটা এড়িয়ে যেতে চায়। তো বিদেশি বিনিয়োগের অজুহাতে বরঞ্চ বিদেশিরাই সব কিছুর ব্যাপারে স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তারা কোনো এই যে যেটা বললেন যে ফেয়ার ডিল বলা যায় না, ফেয়ার ইনভেস্টমেন্ট বলা যায়, কোনো বিদেশি উদ্যোক্তা বিনিয়োগকারী তার দেশের কাছেই জবাবদিহি করার কথা। যদি এইরকম ধরনের অপরাধে সে কোনো যে ব্যবসা বাণিজ্য করতে যে জড়িয়ে পড়ে, তাহলে সে দেশের দুর্নাম হয়, সে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তো তার দেশের নাগরিক অন্য দেশে যে যদি এই ধরনের ব্যাড গেম প্লে করে, তাহলে তার দেশের আইনে বা তার দেশের সরকারের কাছে তার জবাবদিহি করতে। তো এই বিষয়গুলো আমরা চীনের ইনভেস্টরকে আমরা অবহিত করতে পারি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কিছুই জানেন না বলে দাবি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। সেটা ওদের সাথে কথা বলেন, আমি তো ওদের পাওয়ার প্ল্যান্টে এখনো যাইনি কখনো। তারা কি কমপ্লেন্স মানতেছেন, আগে ওদের একটু নেন, জিনিসগুলো আমাকে দিয়েন, আমি ওদের সাথে কথা বলবো, দেখি, তারপরে যদি না মানে তখন ধরা যাবে। আমি তো জানিই না, আর আমি তো কখনো বলেই নাই ওকে তুমি এটা করো নাই, ওটা করো নাই, কেন করো নাই, কি কমপ্লেন্স মানতেছ না, কারণ আমার কাছে এখন পর্যন্ত কোনো ইনপুট নাই। আমি যদি ইনপুট গুলো পাই
জি ইনপুট গুলো ওনাদের দিয়ে বলতে পারি যে এগুলো তোমরা ইয়ে করো, যথাযথভাবে অনুসরণ করো, হ্যাঁ, আচ্ছা প্রতিপালন করো, এইটুকু বলতে পারি। তার আগে তো আর আমি এমন কিছু ইয়ে করতে পারি। তারপরে যদি ওরা না মানে তখন আমি হয়তো ইয়ে করতে পারি আর কি। অভিযোগগুলোর বিষয়ে জানতে পাওয়ার চায়নাকে একাধিকবার ইমেইল পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে বক্তব্য চেয়ে কোনো জবাব পাওয়া যায়নি পরিবেশ অধিদপ্তরেরও। প্রশ্ন হলো, যেই অভিযোগ বছরের পর বছর স্থানীয়দের মুখে, বিশেষজ্ঞদের গবেষণায় এবং অনুসন্ধানে উঠে এসেছে, তার কার্যকর তদন্ত ও জবাবদিহি হবে কবে? উন্নয়ন ও পরিবেশ দুটির মধ্যে ভারসাম্য রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব কতটা পালন হচ্ছে তার উত্তর সময়ই খুঁজবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে। আল্লাহ হাফেজ।